আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনি। আজ যে ঘটনাটি বলবো তোমাদের, ঘটনাটি একটি কালো জাদুর ঘটনা। ঘটনাটি শোনার পর সত্যি আবারও প্রমাণ হয়ে গেল যে মানুষই মানুষের সব থেকে বড় শত্রু। একটা মানুষ তার জীবনের খানিক সুখের জন্য, খানিক আনন্দের জন্য যে কতটা নিচে নামতে পারে, তা আজ এই ঘটনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তাই আর বেশি সময় নষ্ট করব না, আর স্পয়লার দেবো না। শুরু করব আজকের 38 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই ভয়েস অথবা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে বলছি প্লিজ যদি ঘটনাটি ভালো লাগে তবে কিন্তু একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানাও আজকের তোমরা কে কোথা থেকে শুনছো। শুরু করছি আজকের 38 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন তরুণ পাত্র। হেই রাজদা, আশা করছি তুমি ও প্রেতজনির প্রত্যেকটা মেম্বার সবাই খুবই ভালো আছো। আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো তোমার ভালো লাগেনি, তবে আবারও একটি ঘটনা পাঠালাম। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের মতন করে শুনিও। অপেক্ষায় থাকলাম ঘটনাটিকে গল্প রূপে শোনার জন্য। ঘটনাটি ঘটেছিল আমার পিসির মেয়ের সাথে প্রায় 3 বছর আগে। ঘটনার সূত্রপাত তো অনেকদিন আগেই হয়ে গিয়েছিল, তবে তা ফলস্বরূপ সকলের সামনে আসে 3 বছর আগে। আমার দিদির নাম দীপা। ছোট থেকেই আমাদের বাড়ির প্রত্যেকটা ভাই ও দাদাদের থেকে দীপাদি সত্যিই পড়াশোনা, গান, গিটার ইত্যাদিতে সব থেকে এগিয়ে। তো বেশিরভাগ বাড়িতে যেমন হয়, আমি বাড়ির সব থেকে ছোট বলে সবাই বলতো দীপাদির মতন ভালো করে পড়াশোনা করতে হবে, দীপাদিকে দেখে কিছু শেখো, আরও অনেক কিছু। দীপাদির স্কুল জীবনের একজন বন্ধু ছিল তনুজা। তনুজাদিকে আমি পার্সোনালভাবে চিনি না, কিন্তু বলতে গেলে 2 থেকে 3 বার আমি দেখেছিলাম। দিদির জন্মদিনে 2 বার এসেছিল। ঘটনার সূত্রপাত হয় দিদির যখন মাধ্যমিক আসে, ঠিক 3 থেকে 4 মাস আগে থেকে। একদিন রোজকারের মতন দিদি ভোরবেলা ঘুম থেকে উঠেছে। হঠাৎ একটি বীভৎস দুর্গন্ধ নাকে আসে। বীভৎস দুর্গন্ধে দম আটকে আসে দিদির। দিদির ঘরে শুধুমাত্র দিদিই ঘুমাতো। নাকে হাত চেপে উঠে খুঁজতে থাকে গন্ধটা কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজি করার পর দিদির খাটের তলায় উঁকি মেরে দেখে খাটের তলায় পড়ে আছে পচে গলে যাওয়া বাঁদুর। সেই বাঁদুরের পচা দেহাবশেষের দুর্গন্ধে বমি চলে আসে দিদি। ছুটে গিয়ে কলতলায় বমি করে ফেলে দিদি। এই দেখে বাড়ির সবাই কি হয়েছে জিজ্ঞাসা করায় দিদি বলে যে তার খাটের তলায় একটি পচা গলা বাদুড়ের দেহাবশেষ পড়ে আছে। এই শুনে সবাই ছুটে যায় দিদির ঘরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাদুড়ের পচা গলা দেহ তো দূরে থাক, সারা ঘরে কোনো দুর্গন্ধ নেই। এই দেখে সবাই দিদিকে ঘরে ডাকে। দিদিও ঘরে ঢুকে অবাক হয়ে যায়। এতক্ষণ যে ঘরে পচা দুর্গন্ধে দম আটকে আসছিল, কোথায় সেই গন্ধ? আর সেই বাদুড়টাই বা কোথায় গেল? কিচ্ছু বুঝতে পারে না দিদি। সবাই বলে হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছে। অনেক চিন্তা করার পর দিদিরও মনে হতে শুরু করে সত্যিই হয়তো কোনো স্বপ্ন দেখেছিল দিদি। এর পরের ঘটনাটি ঘটে সেই দিন রাতে। দিদি অঘরে ঘুমোচ্ছে, তখন বোধহয় মাঝরাত। হঠাৎ কোনো এক কারণে দিদির ঘুম ভেঙে যায়। চোখ খুলে দিদি দেখে ঠিক মাথার সামনে একজন দাঁড়িয়ে।
দিদির মুখের ওপরে তার বীভৎস কাটা ছেঁড়া মুখ, তার ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে লালা। তার চুলগুলো যেন দিদির পুরো মাথাটিকে ঘিরে আছে। সে লালা ভর্তি ঠোঁটে ফুটে উঠেছে খানিক হাসি। ভয় দিদি আবার চোখ বন্ধ করে নেয় এবং জোরে চিৎকার করে ওঠে। শব্দ শুনে পাশের ঘর থেকে পিসি ও পিসেমশাই ছুটে আসে। তারা এসে দেখে ভয়ে দিদি কাঁপছে। মনে হয় ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়েছে দিদি। তাকে জিজ্ঞাসা করার পর কাঁদতে কাঁদতে দিদি তাদের সব কথা বলে। পিসি আবারও দিদিকে কান্না থামিয়ে বলে হয়তো দিদি দুঃস্বপ্ন দেখেছে। তারপর পিসিও দিদির সঙ্গে সেই ঘরেই ঘুমিয়ে পড়ে। এরপর থেকেই দিদি কেমন যেন ভয়ে ভয়ে থাকতে শুরু করে। বিশেষ করে রাতে খানিক বাদে বাদে চমকে উঠত। খাওয়া দাওয়াও কমে গিয়েছিল। এর কিছুদিন পরই ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। একদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে চুল আঁচড়াতে যাবে। একবার চুলে চিরুনি দেওয়ার পর দিদি দেখে দিদির মাথা থেকে গোছাখানেক চুল যেন শুকনো পাতার মতো ঝরে যায়। ভয় চিৎকার করে কাঁদতে বসে পড়ে দিদি। তাড়াহুড়ো করে ঘরে আসে পিসি, দেখে এক গোছা চুল হাতে নিয়ে দিদি কাঁদছে। এই দেখে পিসি আর সময় নষ্ট না করে দিদিকে নিয়ে যায় কাছের একটি মসজিদে। মসজিদে গিয়ে সেখানকার মৌলানা সাহেবকে সব ঘটনা বলে। তারপর মৌলানা সাহেব দিদিকে ঝাড়ানোর পর বলেন, সর্বনাশ, আপনার মেয়ের উপর কালা জাদু করা হয়েছে। এই কালা জাদুর মাধ্যমে কেউ আপনার মেয়েকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। তাই একের পর এক এরকম ঘটনা ঘটে চলেছে আপনার মেয়ের সঙ্গে। এই শুনে কান্নায় ভেঙে পড়ে পিসি। পিসির কান্না থামিয়ে মৌলানা সাহেব আরো বলেন, কাঁদবেন না, আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, সব ঠিক করে দেবে। আমি একটা তাবিজ দিচ্ছি। এই তাবিজ 1 বছর রাখতে হবে আপনার মেয়ের শরীরে। প্রত্যেক 1 মাস অন্তর অন্তর গঙ্গার জল দিয়ে শোধন করে আবার পরিয়ে দেবেন। আর এই লেবুটা আপনার মেয়ের বিছানার তলায় রেখে দেবেন। আর একটু খুঁজে দেখবেন আপনার মেয়ের ঘরে এমন কিছু রাখা আছে যার দ্বারা এইসব চালনা হচ্ছে। যাই পাবেন, যাই খুঁজে পাবেন, আমার কাছে নিয়ে আসবেন। আর আমার দেওয়া লেবুটা আপনার মেয়ের ঘরে রাখার পর যে কজন ঘরে ঢুকবে তারা চলে যাওয়ার পর লেবুটা লক্ষ্য করবেন। যদি কেউ আপনার মেয়ের ঘর থেকে চলে যাওয়ার পর লেবুর রং কালো হয়ে যায়, বুঝবেন আপনার মেয়ের উপর সেই ব্যক্তি কালা জাদু করেছে। তারপর মৌলানা সাহেবের কথা অনুযায়ী পিসি সব কিছু করেন। অনেক খোঁজাখুঁজি করার পর দিদির খাটের তোষকের তলা থেকে পিসি উদ্ধার করে অনেক আলপিন ফোটানো একটি শুকনো লেবু। সেটিকে নিয়ে মৌলানা সাহেবের কাছে যায় এবং সেটিকে নষ্ট করে দেন মৌলানা সাহেব। তারপর মৌলানা সাহেবের দেওয়া সে লেবুটি পিসি দিদির বালিশের তলায় রেখে দেয়। তারপর অনেকেই দেখা করতে আসে দিদির সাথে। বারবার লেবুটা দেখার পরও লেবুটার কোনো পরিবর্তনই পিসি দেখতে পাচ্ছিল না। হঠাৎ আসে দিদির সেই বন্ধু তনুজা। অনেকক্ষণ দিদির সাথে কথাবার্তা বলার পর সে চলে যায়। তারপর দিদি সেই লেবুটার দিকে তাকিয়ে দেখে লেবুটার রং সবুজ থেকে বদলে কুচকুচে কালো হয়ে গিয়েছে। আজ প্রায় 3 বছর হলো। মৌলানা সাহেবের তাবিজ পড়ে আমার দিদি প্রায় 1 বছরের মধ্যে সুস্থ হয়ে ওঠে। মাঝে মাঝে ভাবতেও খুবই অবাক লাগে, শুধুমাত্র কারোর উপরে হিংসা করে, খানিক আনন্দের জন্য, খানিক সুখের জন্য কিছু মানুষের কতটাই না খারাপ চাইতে পারে যে তার উপর কালো জাদু করে বসে। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের সকলের ভালো লেগেছে।
এবং যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যেতে কে ভুলবে না, এবং কমেন্ট করে জানাও আজকের ঘটনা তোমাদের কেমন লেগেছে। এই ঘটনাটা শোনার পর একটা ছোট্ট আমার একটা বন্ধুর ঘটনা মনে পড়ে যাচ্ছে, আশা করছি শুনলে তোমাদেরও ভালো লাগবে। আহ, ঘটনাটা আমি শুনেছিলাম যখন আমরা ক্লাস 11-12 একসঙ্গে পড়তাম। তখন তো আমি জানতাম না আমি এই চ্যানেল স্টার্ট করবো বা কিছু। তখন বলেছিল যে কোনোদিন ভাই কাউকে বলিস না আমাদের ফ্যামিলি ম্যাটারের কথা, তো যতটুকু তাই কারণে নাম নিচ্ছি না তার। তা ঘটনা ঠিক এরকম, তা ওর দাদুর মানে আর কি মায়ের বাবার, তার দাদুর ছিল দুখানা ভাই। তো ওই দাদুরা প্রথম প্রথম থাকতো জয়নগরে। জয়নগরে ছিল মানে অনেক পরিমাণে জায়গা জমি ছিল ওদের। তো কিছু একটা পারিবারিক সমস্যার জন্য জায়গা জমি ফেলে রেখে ও দাদু চলে আসে এখানে। তখন ওর মা ছোট ছিল। তা তারপর ওর মা বড় হলো, বিয়ে টিয়ে সব ঠিকঠাক হয়ে গেল। তাই মানে ওর মামাদের যা ছিল সব বড় বড় হয়ে গেল, বিয়ে টিয়ে হয়ে গেল। তখন ওর দাদু বয়স হয়ে যাবে, তো দাদুদের ভাগের যে জায়গাটা আছে না, তো তখন দাদু ঠিক করলো যে জায়গাগুলো লিখে দেবে মেয়ে আর ছেলেদের নামে, যেটা হয় আর কি বেসিক্যালি। তো তখন হলো গিয়ে যে হঠাৎ করে দাদু ঠিক করলো যে ওদের যে জায়গাটা আছে না দেশে, জায়গাটায় দাদু একটা ছোট ঘর টর বানাবে, ঘরটা রেখে ভাড়া দিয়ে দেবে। যদি মাসের শেষে কিছু আসে তো অসুবিধা কোথায়। তো দাদু প্রথমে এটা ঠিক করে। তখন দাদুর অবস্থা খুবই ভালো ছিল। তো ঘরটা মোটামুটি তৈরি করে বলতে মানে কলম টলম দিয়ে না, সিম্পল একটা পাকা বাড়ি, যেমন গ্রামের দিকে হয়, কলম টলম দেওয়া নয়। সিম্পল একটা ইটের একটা বাড়ি, ইটের সবে ওই কাতনি শুরু হয়েছে, মোটামুটি একটা ঘর তৈরি হয়েছে। হঠাৎ করে দাদুর শরীর খারাপ। কি না, একটা টাইমের পর মানে দাদু তখন ছিল আমাদের প্যান্ডেলে কাজ করতো, প্যান্ডেলের যে বাঁশ ফাঁস পোতে যে কাজ, তো দাদু ওই কাজ করতো তখন। তো ওই কাজ করতে গিয়ে একটা সময় দাদুর কোনো একটা মানে পেরেক বা সামথিং কিছু দাদুর আর কি পায়ে ফুটে গেছিল। তো সেটা থেকে তখন অতটা কিছু হয়নি, বাট রিসেন্ট হঠাৎ করে দাদুর সেই যেখানে ফুটেছিল তখন আর কি ব্যথা শুরু হয়ে যায়। এবার সেই ব্যথায় করতে ট্রিটমেন্ট মানে না করে 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 যাকে বলে আর কি, এটা ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনের পর ধরা পড়ে সেখানে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়, ধীরে ধীরে দাদুর অবস্থা আরো খারাপ হতে শুরু করে। হতে হতে দাদু মারা যায়। তারপর হলো তারপর সেই বাড়ি তো কোনোভাবে করা যাচ্ছিলই না, দাদু মারা গেছে, তারপর আর কে করবে, দিদা তো করবে না। সেই জায়গাও কোনোভাবে ঠিক মানে কিছু করাই যাচ্ছিল না, জায়গাটাকে বিক্রি করা যাচ্ছে না, জায়গাটাকে কোনোভাবে মানে বাড়িঘর ধরে তৈরি করা যাচ্ছে না, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। তারপর ওর দিদা চাইলো যে মানে টাকা পয়সা যখন একটু ঠিকঠাক হলো ক বছর পর, তার দিদা চাইলো যে ঘরটাকে ঠিক করবে, করে ভাড়া দিয়ে দেবে ঘরটা গ্রামের দিকে। ভাড়া নেয় তখন, গ্রাম ভাড়া নেয় ওই দিকটা বেশি। তো ভাড়া দিয়ে দেবে, তো যেমন হয় আর কি, মাস শেষে কিছু আসলে ভালো হয়। তা দিদাও চাইলো, আবার ঘরে হাত দিল। আবার সেম কিছুদিন পর কি হলো, হট করে দেখা গেল ঘরের যে দেওয়াল থাকে না, দেওয়ালের মধ্যে হট করে ফাটল ধরেছে। নতুন ঘরের মধ্যে ফাটল ধরেছে কিভাবে জানা নেই। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে যে ঘরটা বানাচ্ছিল তার পাশেই পুরো দাদুদের ওই ভাই থাকতো, পুরো পাশাপাশিই ছিল আর কি। তা হলো, দিদাও ঠিক করতে গেলো, দিদা দ্বারাও হলো না, ওরকম ফাটা ফাটা বেরোচ্ছে। হট করে দিদারও শরীর খারাপ হতে শুরু করলো। কি করে জানি না, হট করে দাদুও মারা গেল, দিদাও মারা গেল। সেখানে পুরো জায়গা জমি পুরো ওরকমই ভাবে রয়েছে, এখনো রয়েছে। তারপর এখনো পর্যন্ত ওরকম বাড়ি আর কি অর্ধ সমাপ্ত যাকে বলে ওরকম ভাবেই রয়েছে, কোনো রকম ওখানে কিচ্ছু করার জায়গা নেই। জাস্ট ওরকম ভাবেই ভুতুড়ে মানে একটা পুরো বাড়ির মতো পুরো নতুন করা পুরো বাড়ির মতো হয়ে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত ওখানে থাকতে অব্দি কেউ পারে না। তা অনেকে বলে মানে আমার তখন বলেছিল যে তারপরে তোর জায়গাটা আর কি পুজো পুজো দেওয়া হয় অনেক টাইমে, তো যে পুজো করেছিল, ঠিক আছে, দাদু আর দিদা মারা যাওয়ার পর অনেক 2 বছর পর মামা আর মাসিরা সব ঠিকঠাক করে ভেবেছিল যে ওখানে পুজো টুজো করে কিছু একটা করবে। বেসিক্যালি মানে বলে যে পুরোহিতদের পুজো করে, কিন্তু অনেক তখন খারাপ খারাপ ঘটনা ঘটে গেছিল বলে ওনারা ঠিক করেছিল যে তারাপীঠ থেকে তান্ত্রিক আনাবেন, ওরকম করে পুজো করবেন। 2-3 জন তান্ত্রিক এনেছিলেন, তো তারা বলেছিল যে ওই জমিটার উপরে মারাত্মকভাবে কালা জাদু করা হয়েছে। যখন একটা প্রপার একটা জায়গা বলেছিল, ওই জায়গাটা খোঁড়াখুড়ি করার পর ওই জায়গাটা থেকে লেবু, একটা পুতুল পেয়েছিল,
মানে ব্ল্যাক পুরো একটা হুডু ডল, আই থিঙ্ক অনেকে জানবে, হুডু ডল পেয়েছিল, পুরো পেরেক পেরেক পোতা। তারপরে চুল পেয়েছিল অনেক। তা মানে আর কি পেয়েছিল, তো তারপর থেকে তান্ত্রিক যখন পুজো পুজো করলো ওইগুলোকে পুরো বন্ধন মুক্ত করিয়ে সেখানে ভালোভাবে পুজো করালো। পুজো করানোর পর এখন ওই জায়গাটা আবার বিক্রি করে দিয়েছে ওরা। তো হয়ে গেছে অনেক বছর। হঠাৎ করে আজকের এই ঘটনাটা মনে পড়লো, মানে একটা মানুষ তার স্বার্থের জন্য কে করেছিল এটা, ও বলেছিল আমাকে যে কে করেছিল আমরা জানতে পেরে গেছিলাম, বাট আমরা কিছু করিনি। বেকার, ওরা তো নিজেরা বলবে না যে হ্যাঁ আমি করেছি, তা বলবে না, তা আমরা কিছু বলিনি ওই কারণে। আর তাই মানে এটাই বলার আর কি, যে একটা মানুষ তার মানে সামান্য হিংসার জন্য, হিংসায় পড়ে, লোভে পড়ে জায়গাটা কাউকে দেবে না, জায়গাটা মানে আর কি নিয়ে নেবে, আমাদের থেকে কাউকে বড় হতে দেবে না, এই কারণে আর কি একটা মানুষ, দুটো মানুষ মারা গেল এই করে করে। মানে এমনই কালা জাদু করা হয়েছিল যে ঘরটার উপরে বা জমিটার উপরে যেই অধিকার দেখাবে বা যেই ঘরটার উপরে কিছু করার চেষ্টা করবে তারই সর্বনাশ হবে, এরকম একটা কালা জাদু করেছিল। তা এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লাগলো। সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর হ্যাঁ, যারা যারা আমাদের প্রেজজনি ফ্যামিলির হোয়াটসঅ্যাপের মেম্বার হতে চাও, হোয়াটসঅ্যাপে একটি চ্যানেল খুলেছি নতুন, সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো, সেখানেও তোমরা প্রেজজনিকে ফলো করতে পারো। সেখানে আর কি আপডেট দেওয়া হবে, নতুন নতুন কি ঘটনা আসছে, কখন ঘটনা আসবে, সমস্ত আপডেট আর কি ওখানে দেওয়া হবে। ওখানে তোমরা ফলো করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো, কীভাবে পাঠাবে না আমাদের ডিসক্রিপশন বক্সে দেবা ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখতে হবে সেই ঘটনা কিন্তু যেন একদম এক্সক্লুসিভ একটি ঘটনা হয়। আর থ্যাংক ইউ সো মাচ তরুণ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এরকম ঘটনা আরও তুমি আমাদেরকে পাঠালে আমাদের সত্যি আরও ভালো লাগবে। প্লিজ আরও ঘটনা তুমি আমাদেরকে পাঠিও। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।